প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করব। ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি। এই ব্যবসায় পরিস্থিতি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন এখানে দেখো, আমরা ব্যবসায় ক্রমবিকাশের ধারা সম্পর্কে আলোচনা করব। ব্যবসায় ক্রমবিকাশের ধারা। এখন দেখো, তা এর আগে আমাদের সাধারণভাবে ব্যবসা বলতে কী বোঝায় এটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। যেমন দেখো, পরিবারের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না। পরিবারের প্রয়োজনে যদি আমরা খাদ্য উৎপাদন করি, হাঁস মুরগি পালন করি, সবজি চাষ করি, তবে সেটাকে ব্যবসা বলা যাবে না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায়, তা ব্যবসা বলে গণ্য হবে। এখন ব্যবসাটা সাধারণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। এখন একজন কৃষক যদি তার পরিবারের প্রয়োজনের জন্য ধান, শাকসবজি, হাঁস মুরগি, মাছ চাষ করে, তাহলে এগুলোকে ব্যবসা বলা যাবে না। কিন্তু কৃষক যদি ওই ধান, শাকসবজি, মাছ, হাঁস মুরগি এগুলো মুনাফা লাভের উদ্দেশ্যে করে, তখন সেটাকে ব্যবসা বলে গণ্য করা হবে। এখন আশা করি ব্যবসা বলতে, সাধারণভাবে ব্যবসা বলতে কী বোঝায় এটা তোমরা বুঝতে পেরেছো। এছাড়া ব্যবসার আরও কিছু বৈশিষ্ট্য আছে যাকে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবা অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক, মানে ঝুঁকির সম্পর্ক থাকতে হবে, নাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হবে। তা সাধারণভাবে ব্যবসা বলতে কী বোঝায়? সাধারণভাবে ব্যবসা বলতে মুনাফা লাভের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। যেমন একটা আগেও বললাম, কোনো কৃষক তার পরিবারের জন্য খেতে ধান এবং শাকসবজি উৎপাদন করে, এটা দিয়ে সে তার শুধু পরিবারের প্রয়োজনে মিটাবে, এটাকে ব্যবসা বলা যাবে না। কিন্তু কৃষক যদি ওই ধান এবং শাকসবজি মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদন করে, তখন সেটাকে ব্যবসা বলা যাবে। তবে ব্যবসার সাথে নৈতিকতা কথাটি জড়িত, ব্যবসার সাথে নৈতিকতা কথাটি জড়িত এবং ঝুঁকি কথাটা জড়িত। এখন ব্যবসায়ের উৎপত্তিটা দেখি আমরা। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। এটা তোমরা জানো যে দিনে দিনে মানুষের চাহিদা বাড়ে, এই বাড়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। এটা তোমরা জানো যে প্রাচীন যুগে মানুষ গুহায় বসবাস করত, তখন তারা আগুন জ্বালাতেও জানতো না। তারা মানে পশু পাখি শিকার করে সেগুলো কাঁচা খেত, মাছ মাংস কাঁচা খেত, বনের ফলমূল সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত। তখন তাদের প্রয়োজন ছিল কি? পরিবারে যেটুক দরকার এইটুক সংগ্রহ করা বা উৎপাদন করা। পরিবারে যেটুক দরকার এইটুক সংগ্রহ করা। তখন মানুষের দরকার ছিল কি? শুধু খাদ্য, বস্ত্রের দরকারও ছিল না। তখন তারা গাছের বাকল, ছাল ইত্যাদি পরিধান করত। কিন্তু আজকালকার দিনে দেখো, মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, আসবাবপত্র, বাড়িঘর, এগুলো একসময় ছিল না, কিন্তু এগুলা এইসব জিনিসের চাহিদা আস্তে আস্তে মানুষের বৃদ্ধি পেয়েছে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। এর ফলে কি শুরু হয়? পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। পণ্য বিনিময় কি? একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিসে। আগের দিনে যখন মুদ্রার প্রচলন ছিল না, তখন মানুষ একটা জিনিসের বিনিময়ে আর একটা জিনিস সংগ্রহ করত। এটাকে বলা হতো পণ্য বিনিময়। যেমন
সমাজে কৃষক আছে এবং জেলে আছে। কৃষক ধান উৎপাদন করে, জেলে মাছ চাষ করে। এখন দেখা গেল যে জেলের চালের প্রয়োজন হলো, তখন সে কী করতো? কৃষকের কাছে যেত, গিয়ে বলতো কি যে তুমি আমার মাছ নাও, এর বিনিময়ে আমাকে কিছু চাল দাও। আবার মনে করো কৃষকের মাছের দরকার হতো, মাছ খেতে ইচ্ছে করে, তখন কৃষক কী করতো? সে জেলের কাছে যাইতো, গিয়ে বলতো যে ভাই তুমি আমার কাছ থেকে কিছু ধান নাও, নিয়ে আমাকে কিছু মাছ দাও। এই যে একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস বিনিময় করা, এটাকেই বলা হয় দ্রব্য বিনিময়। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজী মুদ্রার প্রচলন হয়। কিন্তু দ্রব্য বিনিময়ে অনেক অসুবিধা ছিল, এই জন্য মানুষের প্রয়োজন মেটানো যায়নি। যেমন মনে করো একজন লোকের কাছে কলম আছে, আর একজন লোকের কাছে একটা গরু আছে। এখন একটা কলমের দাম আর একটা গরুর দামের মধ্যে বিস্তর পার্থক্য, অনেক পার্থক্য। তখন ওই যার কলম আছে বা যার গরু আছে, তার যদি একটা কলমের দরকার হয়, এখন একটা কলমের পরিবর্তে সে গরুটার কিছু অংশ কেটে দিতে পারবে না, কারণ গরুটার কিছু অংশ কেটে দিতে গেলেই মারা যাবে। এই একটা সমস্যা ছিল। তারপর অনেক সময় ছিল অভাবের অসামঞ্জস্যতা। মনে করো কৃষকের কাপড়ের প্রয়োজন, তাঁতির ধানের প্রয়োজন নাই, তখন সেখানে বিনিময় করা সম্ভব হতো না। তারপর দেখা যাইত যে দ্রব্য সঞ্চয় করে রাখা যায় না, কারণ দ্রব্য পচনশীল, এটা একদিন না একদিন পচে যাবে। এই সব বিভিন্ন কারণে আস্তে আস্তে দ্রব্য বিনিময়ের পরিবর্তে কী হয়েছে? বিনিময়ের মাধ্যমে স্বর্ণ, রৌপ্যের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজী মুদ্রার প্রচলন হয়। ব্যবসার ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, এই তিন পর্যায়ে বিভক্ত করা যায়। তা ব্যবসার ক্রমবিকাশের যে এই ধারাটাকে কয় পর্যায়ে বিভক্ত করা যায়? তিন পর্যায়ে। এখানে আমরা দেখো ব্যবসার ক্রমবিকাশের ধারাটা তিনটে পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন দেখো প্রাচীন যুগে কী কী কাজগুলো মানুষ করত। প্রাচীন যুগ মানে আগের দিনে মানুষ কী কী কাজ করত? পশু শিকার করত। এটা তোমরা জানো যে আগের দিনের মানুষ পশু শিকার করে জীবিকা নির্বাহ করত, মৎস্য শিকার করত, ফলমূল আহরণ করত, বন জঙ্গলে ঘুরে তারা ফলমূল আহরণ করত, কৃষিকার্য করত, দ্রব্য বিনিময় করত। এখন পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়, এইগুলো ছিল প্রাচীন যুগের ব্যবসার ধারাটা। তারপর আসলো মধ্যযুগ। মধ্যযুগে কি দেখো? বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক। বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক। দুষ্প্রাপ্য শামুক বলতে কি বুঝিয়েছে? এই শামুকগুলো সহজে পাওয়া যেত না। শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার। মানে মধ্যযুগে মানুষ কী করত? বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার করত। এরপর বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মুদ্রার ব্যবহার। এরপর কত কি? দ্বিতীয় পর্যায়ে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মুদ্রার ব্যবহার। কোনো এক সময় স্বর্ণের মুদ্রা প্রচলিত ছিল, তারপর রৌপ্যের মুদ্রা, তারপর অন্যান্য মুদ্রা যেমন তামার মুদ্রা, বিভিন্ন মুদ্রার প্রচলন ছিল। এরপর হয়েছে কি? কাগজী মুদ্রার প্রচলন। এরপর এই মুদ্রাগুলো আস্তে আস্তে বাজার থেকে উঠে গেছে। এরপর এই মুদ্রাগুলো উঠে যাওয়ার পর কাগজী মুদ্রার প্রচলন হয়েছে, যেটা আমরা বর্তমানে ব্যবহার করি, কাগজী মুদ্রা। বাজার ও শহর সৃষ্টি। এরপর এই মধ্যযুগে কি হয়েছে? বাজার ও শহর এইটা সৃষ্টি হয়েছে। এরপর আর একটা আছে ব্যবসায় সংগঠনের উদ্ভব, আর একটা আছে ব্যবসায় সংগঠনের উদ্ভব, শেষেরটা ব্যবসায় সংগঠনের উদ্ভব। তাহলে এটা গেল আমাদের মধ্যযুগ। এরপর দেখো আধুনিক যুগে কি হয়েছে। দেখো আধুনিক যুগে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব তোমরা জানো অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লবের শুরু হয়। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। তথ্য ও যোগাযোগ, তথ্য এক স্থান থেকে অন্য স্থানে তথ্য স্থানান্তর, যোগাযোগ ব্যবস্থা, এগুলোর উন্নয়ন। বিভিন্ন শিল্প কারখানার বিকাশ।
আধুনিক যুগে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ঘটেছে। বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন। বৃহদায়তন উৎপাদন মানে বেশি পরিমাণ উৎপাদন, ব্যাপক হারে। ব্যাংক ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ। এই আধুনিক যুগে ব্যাংক ও বীমা ব্যবস্থারও সম্প্রসারণ হয়েছে। এটিএম কার্ড প্রচলন। এই যে আজকাল আমরা এটিএম কার্ড থেকে টাকা পয়সা তুলি। তারপর আর একটা আছে, এখানে ধরে নিয়ে আমি লিখতে পারিনি, মোবাইল ব্যাংকিং প্রচলন। মোবাইল ব্যাংকিং এটা তোমরা সবাই জানো, মোবাইলের মাধ্যমে আজকাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। তাহলে আমরা ব্যবসার ক্রম বিকাশের ধারা এটাকে 3টে পর্যায়ে বিভক্ত করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন প্রাচীন যুগ নিয়ে আমরা আলোচনা করলাম, মধ্যযুগ নিয়ে আলোচনা করলাম, আধুনিক যুগ নিয়ে আলোচনা করলাম। এরপর এটা তোমরা দেখো, এরপর আছে দেখো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। দেখো, বর্তমান ব্যবসায় শুরু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমান ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুজরাটকরণ, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন পরিবহনের সাহায্যে কী হয়? পণ্যদ্রব্য এক স্থান থেকে আর এক স্থানে আনা নেওয়া করা হয়। বীমা কী করে? বীমা ব্যবসায়ের ঝুঁকিটা বহন করে। ব্যবসার ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীভূত হয় বিমার মাধ্যমে। ব্যাংকিং এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, এখান থেকে পুঁজির সংস্থান করা হয়। গুদামজাতকরণ এটা তোমরা বোঝো যে সব ধরনের পণ্য বছরের এক সময় উৎপাদিত হয় না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়, কিন্তু এই জিনিসগুলো আমরা সারা বছর ব্যবহার করি। তখন কি করা হয়? এক ঋতুতে উৎপাদিত পণ্য গুদামজাতকরণের ফলে অন্য ঋতুতে সেটা আমরা ব্যবহার করি। যেমন শীতকালে আলুর উৎপাদন হয়, টমেটো উৎপাদন হয়, এগুলো আমরা 12 মাসেই ভোগ করি। কীভাবে করি? এগুলো গুদামজাতকরণ করে রাখা হয় এবং 12 মাস এগুলো আমরা ভোগ করতে পারি। বিজ্ঞাপন। বিজ্ঞাপন কথার অর্থ হয়েছে প্রচার বা প্রসার। প্রচার, বিজ্ঞাপন কথার অর্থ হয়েছে প্রচার। এটা তোমরাও জানো, পণ্যের বিজ্ঞাপন, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের জানানো হয় ওই পণ্যটার গুণাগুণ সম্পর্কে এবং ভোক্তাদের পণ্য সম্পর্কে আকৃষ্ট করা হয়। এখন আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। দেখো, আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে।
দেখো, আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে শিল্প, একটা বাণিজ্য, আর একটা প্রত্যক্ষ সেবা। আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, একটা শিল্প, একটা বাণিজ্য, আর একটা প্রত্যক্ষ সেবা। দেখো, আচ্ছা, দেখেছো তোমরা শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন দেখো শিল্প কি? শিল্প উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। তা শিল্পটা কি? যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। তাহলে শিল্পটা কি? শিল্প হলো উৎপাদনের বাহন। শিল্প হলো উৎপাদনের বাহন। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। তাকে শিল্প বলা হয়। এখন এই শিল্পকে আবার 5 ভাগে ভাগ করছে। এই শিল্পটাকে আবার 5 ভাগে ভাগ করছে। শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। দেখো, শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 নম্বরে প্রজনন শিল্প। দুই নম্বরে নিষ্কাশন শিল্প। তিন নম্বরে নির্মাণ শিল্প। চার নম্বরে উৎপাদন শিল্প। আর 5 নম্বরে হয়েছে সেবা শিল্প।
এখন দেখো শিল্পকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ 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 শিল্প আর উৎপাদন শিল্প, সেবা শিল্প। তাহলে এখানে শিল্পকে আমরা কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। এখন প্রজনন শিল্পটা কি দেখো, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। নার্সারি কি? নার্সারিটা হচ্ছে চারা উৎপাদন করে রোপণের আগ পর্যন্ত যেখানে পরিচর্যা করা হয়। গাছের চারা উৎপাদন করে রোপণের আগ পর্যন্ত যে জায়গাটা পরিচর্যা করা হয় সেইটাকে বলা হয় নার্সারি। নিষ্কাশন শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। নিষ্কাশন শিল্পের মাধ্যমে কি করে? ভূগর্ভ মানে মাটির নিচে, ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। নির্মাণ শিল্পের মাধ্যমে কি করা হয়? রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। উৎপাদন শিল্পের মাধ্যমে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। যেমন দেখো, বস্ত্র মানে কাপড়। কাপড় হচ্ছে চূড়ান্ত দ্রব্য। কাপড় আমরা ব্যবহার করি, পরিধান করি বা বিভিন্ন জিনিস তৈরি করি এটা থেকে। কিন্তু এই কাপড়টা কি থেকে তৈরি হয়? তুলা থেকে। তুলা থেকে প্রথম সুতো তৈরি করা হয়, সুতো থেকে কাপড় তৈরি করা হয়। তো এইটা এই উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আনন্দদায়ক করে। সেবা শিল্প কি করে? বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আনন্দদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। যেমন বিদ্যুৎ, গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ইত্যাদি। তাহলে আমরা আলোচনা করলাম কি? শিল্প কাকে বলে, শিল্পের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। এরপর শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছিল যেন? প্রধানত 3 ভাগে। কি কি? শিল্প, বাণিজ্য আর একটা প্রত্যক্ষ সেবা। তা আমরা এখন শিল্প নিয়ে আলোচনা করলাম। শিল্প কি? শিল্প কয় ভাগে ভাগ করা যায় এটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বাণিজ্য। দেখো, বাণিজ্য কি? বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে কি করা হয়? ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। দেখো, ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো মানে যে জিনিসটি উৎপাদন করবে, কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানো সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, বাণিজ্য কাকে বলে? ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের কার্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এখন পণ্যদ্রব্যাদি ক্রয় বিক্রয়ের কার্য যথাযথভাবে সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এ সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিক ব্যবসায় বা বিজনেস টু বিজনেস বলেও অভিহিত করা হয়।
এখন দেখো, আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এখন দেখো, এই সমস্যাগুলো সমাধান করে কে? বাণিজ্যের বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহন। পরিবহন কী করে? পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার কাজে সহায়তা করে। গুদামজাতকরণ, পণ্য গুদামজাতকরণ রেখে সারা বছর আমরা এটাকে ব্যবহার করি। ব্যাংকিং, ব্যবসায় পুঁজির সংস্থান দেয়। বিমা, বিমা কী করে? ব্যবসার ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। বিপণন বা বাজারজাতকরণ, এটার সাহায্যে পণ্যদ্রব্য ভোক্তার কাছে পৌঁছানো হয়। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের সাহায্যে পণ্যের প্রচার চালানো হয়। আচ্ছা, বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বা বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। তারপর তৃতীয়টা দেখো, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। কোনগুলো দেখো? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। যেমন ডাক্তাররা ফি নিয়ে রুগী দেখেন, উকিলরা টাকা নিয়ে মানুষের আইনি সহায়তা করে, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা আর কি। এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। এই প্রত্যক্ষ সেবাটাও আধুনিক ব্যবসার একটা গুরুত্বপূর্ণ শাখা। তাহলে প্রত্যক্ষ সেবাটা কি? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। তাহলে আমরা এখন কী নিয়ে আলোচনা করলাম? ব্যবসা সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করলাম। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিনটি পর্যায়ে বিভক্ত করছে, একটু আগে আলোচনা করছি। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগে ছিল পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। তারপর মধ্যযুগে এসেছে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার, বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার, কাগজি মুদ্রার প্রচলন, বাজার ও শহর সৃষ্টি, ব্যবসা সংগঠনের উদ্ভব। তারপর আধুনিক যুগে আসছে কি? শিল্প বিপ্লব, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বিরোধীয়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন, ব্যাংক বিমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং। আচ্ছা, এরপর আমরা ব্যবসায়ের আয়তা ও প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখানে আধুনিক ব্যবসায়কে প্রধানত তিন ভাগে ভাগ করছে: শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। এখন শিল্পটা কি দেখো? শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উদ্যান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলে। এখন এই শিল্পকে আবার পাঁচ ভাগে ভাগ করছে, যথা প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। প্রজনন শিল্প কোনগুলা? উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। নিষ্কাশন শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প, বিভিন্ন খনিজ শিল্প। নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। উৎপাদন শিল্পে কী করা হয়? শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। তারপর সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। এরপরে হচ্ছে বাণিজ্য। বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। তো বাণিজ্যকে কী করা হয়? বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল
উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। এখন এই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় যথাযথ সমাধান করার ক্ষেত্রে কতগুলো বাধা আসে, যেমন অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত। এগুলো আবার দূরীকরণের জন্য বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন, বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। আবার বাণিজ্যকে আধুনিককালে ব্যবসা বলেও অভিহিত করা হয়। এরপর আর একটা হলো প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখন এখানে আর একটা প্রশ্ন হতে পারে, উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয় কোনটাকে? শিল্পকে। আর ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয় কোনটাকে? বাণিজ্যকে। তাহলে আজকের আমরা ব্যবসায়ের সম্পর্কে মোটামুটি ধারণা, ব্যবসায়ের উৎপত্তি, ক্রমবিকাশ এবং ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে এবং বাড়িতে এই জিনিসটা আরও ভালোভাবে অনুশীলন করবে। আর আমি আজকে এখানে আর আলোচনা করব না, আমার আলোচনা এখানেই শেষ করব। তোমরা সবাই বাড়িতে ভালো করে লেখাপড়া করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।